আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাই টিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি হাফিজ খন্দকার। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। পরিবর্তিত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের শপথের জন্য প্রস্তুত বঙ্গভবন। দেশে ফিরেছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানিয়েছে বিএনপি। অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র, জানিয়েছে হোয়াইট হাউস। যেখানেই দুর্বৃত্তপনা দেখা যাবে তৎক্ষণাৎ প্রতিরোধ করার আহ্বান জানালেন জামায়াতের ইসলামীর আমির। ঢাকেশ্বরী মন্দির ও বার্ন পরিদর্শন। 3 দিন পর নিজ নিজ ইউনিটের দায়িত্বে ফিরেছেন পুলিশ সদস্যরা। সব ইউনিটের সদস্যকে কাজে যোগদানের নির্দেশ পুলিশ সদর দপ্তরে। দর্শক, এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে চলে যাচ্ছে বিস্তারিত সংবাদ। রাত 8:30টায় শপথ নেবে পরিবর্তিত প্রেক্ষাপটে নতুন এক বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। সেই শপথ অনুষ্ঠানের জন্য বঙ্গভবনের দরবার হল প্রস্তুত করা হয়েছে। রাত 9টায় নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেবেন। এই সরকারের জন্য 17 সদস্যের উপদেষ্টা হিসেবে যাদের শপথ নেয়ার কথা তারা হলেন সালেউদ্দিন আহমেদ, ডক্টর আসিফ নজরুল, আদিলুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রেজওয়ানা হাসান, মোহাম্মদ নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভুইয়া, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন, সুপ্রদীপ চাকমা, ফরিদা আক্তার, বিধান রঞ্জন রায়, আফম খালিদ হাসান, নূরজাহান বেগম, শারমিন মুর্শিদ, ফারুকি আজম। প্রায় 400 অতিথির জন্য দরবার হলের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। রাজনীতিবিদ, শিক্ষাবিদ, কূটনীতিক সহ সরকারি ও সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেবেন। দর্শক, এই মুহূর্তে বঙ্গভবনের সামনে আছেন আমাদের সহকর্মী মাহবুব সৈকত। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মাহবুব, শপথের জন্য অতিথিরা কি আসতে শুরু করেছেন? আর এই বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানান। হাফিজ, আপনি দেখতে পাচ্ছেন আসলে এই শপথ গ্রহণকে কেন্দ্র করে কিন্তু গোটা এই বঙ্গভবন এলাকায় কিন্তু জনতার ঢল নেমেছে, দেশপ্রেমিক জনতার। সেই জনতা কিন্তু অভিবাদন জানাচ্ছে। ইতিমধ্যেই আপনারা জানেন ডক্টর নোবেলজয়ী নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূসকে তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ঘোষণা করা হয়েছে। সেই শপথ অনুষ্ঠান হয়তো 8:30 থেকে 9টার মধ্যে হবে। বঙ্গভবনের বাইরের যে চিত্র দেখছেন, এক এক করে আমন্ত্রিত, আমরা যতটুকু জেনেছি যে প্রায় 400 আমন্ত্রিত অতিথি আসার কথা। এছাড়া 17 জনের একটা তালিকা পাওয়া গেছে যারা হয়তো এই অন্তর্বর্তী যে সরকার আছে সেই সরকারে হয়তো বা তারা থাকবেন। তাদের মধ্যে অনেকেই এসে পৌঁছেছেন। এখনো পর্যন্ত নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূস, আমরা যতটা জানি যে তিনি কিন্তু এসে এখনো পৌঁছেননি। আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষ এসছে। আমরা যারা এসছেন এখানে, যারা রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক যে ব্যক্তিবর্গ আছে, সেই রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ আছে, আমরা দেখতে পাচ্ছি যে এখানেও কিন্তু শিক্ষার্থীরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানেও শিক্ষার্থীরা আসলে সেই সমন্বয় আসলে রক্ষা করছে। ইতিমধ্যেই আপনারা হয়তো, আমাদের দর্শকরা জেনেছে যে 17 জনের যে তালিকা, সেই তালিকায় অনেক বরেণ্য ব্যক্তিবর্গ রয়েছে। তার মধ্যে আমি যদি দু একটা নাম বলি, সেটি হচ্ছে, আমরা যতটুকু জানতে পেরেছি, সালেউদ্দিন আহমেদ, তারপর ডক্টর আসিফ নজরুল, আদিলুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দ রিজওয়ানা হাসান, মোহাম্মদ নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভুইয়া, ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন, যিনি এর আগেও এই অন্তর্বর্তী সরকারে ছিল, সুদীপ চাকমা, বিধান রঞ্জন রায়, আফমা খালিদ হাসান, নূরজাহান বেগম, শারমিন মুর্শিদ, ফারুকি আজম। এই মোট 17 জনের একটি
উপদেষ্টাদের নাম আসলে ঘোষণা করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছেন যে এদের মধ্যে অনেকেই এসে পৌঁছেছেন অনেক আগে থেকে, সেখানে অনেকেই এখনও অনেকেই পৌঁছেননি। হয়তোবা প্রথমে 8টায় এই শপথ অনুষ্ঠান গ্রহণের কথা ছিল, পরবর্তীতে আমরা যতটা জেনেছি যে সেটি হয়তো 9টা অবধি হতে পারে সেই সময়টি, এরকম একটি বিষয় আমরা শুনেছি যে 9টা নাগাদ হলেও হতে পারে। সেটি আপনারা দেখতে পাচ্ছেন যে বঙ্গভবনের যে মানুষের যে ভিড় এবং উৎসুক জনতার যে ভিড়, সেই ভিড় আপনারা দেখছেন। তাদেরকে স্বাগত লেখা অনেক ব্যানার রয়েছে। এর মধ্যে অনেকেই রয়েছেন যারা তাদের স্বজনকে হারিয়েছেন এই বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনে। এরকম কিন্তু অনেকেই এখানে এসছেন। আমরা দেখেছি যে এর মধ্যে যারা শিক্ষার্থী আন্দোলনে ছিলেন, আহত হয়েছেন, এরকম শিক্ষার্থীরাও এখানে কিন্তু যুক্ত হয়েছেন। এবং সর্বোপরি আসলে এই কালকের পর থেকেই হয়তো কোন মন্ত্রণালয়কে দেখবেন, কোন উপদেষ্টা, সেটিও হয়তোবা আমরা জেনে যাব। আমরা একটু যদি আপনারা ডান পাশটায় দেখবেন যে আসলে রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক ব্যক্তিবর্গ এরা কিন্তু সেই শপথ অনুষ্ঠানে অংশ নেবেন। এছাড়া সামরিক বেসামরিক যে কর্মকর্তা তারাও কিন্তু অংশ নেওয়ার কথা রয়েছেন। সেই জায়গা থেকে আসলে বহুদূর প্রত্যাশিত জনগণের কাছে এই দিনটি, তারা বলছেন যে এই উপদেষ্টা পরিষদের মাধ্যমে দেশ গঠনের যে কাজ, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যে কাজ, এবং এই যে একটা সময় অতিবাহিত হয়েছে তাদের মাধ্যমেই হয়তোবা দেশের পরবর্তী এগিয়ে নিয়ে যাওয়ার পদক্ষেপ, সেটি হয়তো তাদের মাধ্যমেই তারা বাস্তবায়ন করতে চায়। বিশেষ করে শিক্ষার্থী জনতার যে বিপ্লবের মাধ্যমে যে দিনটি এসেছে, সেই শিক্ষার্থী জনতার বিপ্লবের পরে সেই দেশ গঠনে কিন্তু এখনকার সেই উপদেষ্টা পরিষদ ভূমিকা রাখবেন। আমরা দেখেছি যে বিকেল থেকেই কিন্তু আসলে যারা আমন্ত্রিত অতিথি তাদের মধ্যেই আসতে শুরু করেছে। এদের মধ্যে আমরা অনেকের সাথেই কথা বলেছি। তারা তাদের যে আকাঙ্ক্ষার কথা জানিয়েছেন। তারা চাচ্ছেন যে বৈষম্যহীন দেশ গঠনে তারা জনগণের যতটা সম্ভব, যতটা পারা যায়, যতটা পারা যায় তারা সেই দেশের জন্য কাজ করবেন। আমরা একজন এখানে আজকে অতিথি আমন্ত্রিত, তাকে দেখেছি। কি ধরনের বাংলাদেশ চাচ্ছেন? আমরা ছাত্র জনতার যে গণঅভ্যুত্থান হয়েছে, ছাত্র জনতার প্রত্যাশার বাংলাদেশ আমরা করব, নতুন একটা বাংলাদেশ আমরা করব। অন্যায় থাকবে না, দুর্নীতি থাকবে না, দুর্বৃত্তায়ন থাকবে না, দানবীয় কোনো সরকার শক্তি এখানে থাকবে না, মানুষের এবং জনগণের সরকার থাকবে। অনেক ধন্যবাদ। শুনলেন আসলে আমন্ত্রিত অতিথিদের কথা। এরকম সবারই কিন্তু প্রত্যাশা যে এমন একটি বাংলাদেশ তারা চান, যে বাংলাদেশে বৈষম্য থাকবে না, যে বাংলাদেশে দুর্নীতি থাকবে না, যে বাংলাদেশে থাকবে না ভেদাভেদ। সেই বাংলাদেশের প্রত্যাশা আসলে কতটা পূরণ হবে তা হয়তো জানেন। আমরা আরেকজন নেতার কাছে এখানে জানতে চাচ্ছি যে তাদের প্রত্যাশার যে জায়গাটা, সেই জায়গাটা আমরা একটু জানতে চাচ্ছি। আসলে আমাদেরকে একটু বলবেন যে আপনারা কি প্রত্যাশা করছেন এখনকার যে সরকার আসছে? আমরা প্রতিক্রিয়া একসাথে দিব আর কি। হ্যাঁ, ইনশাআল্লাহ। আসলে তারা দলীয়ভাবে আমরা দেখতে পাচ্ছি এখানে জামাত ইসলামের নেতৃবৃন্দ এখানে গিয়েছেন। আগে তাদের আমির এবং সেক্রেটারি জেনারেলকে আমরা দেখেছি বিএনপির নেতৃবৃন্দকে যেতে। আমরা দেখেছি যে অন্য যে দলের সেই নেতৃবৃন্দকে দেখেছি। আমরা ইতিমধ্যেই এখানে বিএনপির যে স্থায়ী কমিটির সহ বিএনপির নেতারা, সেই নেতাদের কিন্তু আমরা দেখেছি যে তারা তাদের জায়গা থেকে আলাদাভাবে কিন্তু অতিথি হিসাবে এই বঙ্গভবনে তারা প্রবেশ করছেন। সেই প্রবেশের জায়গায় কিন্তু শুধুমাত্র রাজনৈতিক ব্যক্তিবর্গ নয়, সেই প্রবেশের জায়গায় সামাজিক, সাংস্কৃতিক বিভিন্ন ব্যক্তিবর্গ, নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গও কিন্তু এখানে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। পাশাপাশি আগেও বলেছি যে এই 17 জনের যে সম্ভাব্য উপদেষ্টা পরিষদ, সেই উপদেষ্টা পরিষদের আমরা শামসুজ্জামান দুদুকে একটু জানতে চাচ্ছি। শামসুজ্জামান দুদু, আপনি কি প্রত্যাশা করছেন নতুন এই যে একটি গণতান্ত্রিক বাংলার নির্বাচন নির্মাণের জন্য একটি কার্যকর সরকার
তৈরি হোক যে সরকার নির্বাচিত করবে এই দেশের জনগণ, এই দেশের মানুষ, যারা মুক্তিযুদ্ধে বাংলাদেশ তৈরি করেছে। এটাই প্রত্যাশা। তালিকাটি পেয়েছেন, কেমন মনে হচ্ছে তালিকাটা শপথ নেওয়ার পরে জানা। জি, তো সবকিছু মিলে আপনারা রাজনৈতিক ব্যক্তিবর্গের কাছ থেকে আসলে আমরা শুনলাম যে তাদের প্রত্যাশার জায়গাটা কি। আমাদের বঙ্গভবনের মধ্যে কিন্তু আসলে শপথ গ্রহণের আনুষ্ঠানিক কার্যক্রমটা হবে। সেখানে অবস্থান করছেন এই মুহূর্তে আমাদের সহকর্মী রাকিব হাসান। আমরা চলে যাচ্ছি রাকিব হাসানের কাছে। রাকিব হাসান, ধন্যবাদ মাহবুব। আসলে ঠিক আমার সহকর্মী মাহবুব যেই কথাটি বলছিলেন, দর্শক আমরা আবারও সেই সূত্র ধরে বলতে চাই যে আমরা জানি যে অন্তর্বর্তীকালীন সরকারের যেই সদস্যরা রয়েছেন আসলে তারা শপথ গ্রহণ করতে কিন্তু এরই মধ্যেই বেশ কয়েকজন যারা রয়েছেন তারা কিন্তু প্রবেশ করেছেন। তার সংখ্যাগুলো হয়তো বা আমার আগে সহকর্মী মাহবুব সৈকত বিষয়গুলো দর্শক আপনাদেরকে জানিয়েছে। তারপর আমি একটু বলতে চাই যে আসলে আমরা দেখতে পাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস কে কেন্দ্র করে যে 17 সদস্য বিশিষ্ট যে সদস্যের নামের তালিকা আমরা এর মধ্যে হাতে পেয়েছি, আসলে এর প্রায় অনেকেরই আমরা দেখলাম এর মধ্যে তারা কিন্তু এখানে এসে পৌঁছেছেন। এর সাথে আরেকটু বলতে চাই যে আমরা জানি যে 400 জন অতিথিকে আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়েছে এবং তারাও কিন্তু ক্রমান্বয়ে তারা একে একেই এই বঙ্গভবনে প্রবেশ করছেন, অর্থাৎ তারা তাদের আমন্ত্রণের কার্ডটি নিয়ে বঙ্গভবনে প্রবেশ করছেন এবং বঙ্গভবনের সকল আয়োজন এর মধ্যে সম্পন্ন। আমার পেছনেই যদি একটু দেখাতে চাই আমাদের দর্শকদের, দেখতে পাচ্ছেন যে বঙ্গভবনকে সাজানো হয়েছে নতুনভাবে, যে নতুন শপথ অনুষ্ঠান সেই শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে বর্ণিল সাজে সাজানো হয়েছে পুরো এই বঙ্গভবন। এখান থেকেই শপথ গ্রহণের পর যারা অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য হবেন বা অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা রয়েছেন তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যাবেন এবং সেখানেই তিনি থাকবেন বা সেখানেই তিনি অবস্থান করবেন, সে বিষয়টিও আমরা জানতে পেরেছি। তারপর বাকি সবার জন্য যে নির্দিষ্ট গাড়িগুলো এর মধ্যে তৈরি করা হয়েছেন এবং তাদেরকেই শপথ নেওয়ার পর সেই গাড়িগুলো এবং তাদের জন্য নির্ধারিত জায়গাগুলো আছে সেই জায়গাগুলো তারা সকলেই চলে যাবেন, অর্থাৎ আমরা বলতে পারি যে এর মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন। তবে একটি বিষয় জানিয়ে রাখতে চাই, প্রথম আমাদেরকে যে বিষয়গুলো বলা হয়েছিল যে রাত 8টার সময় শপথ গ্রহণটি অনুষ্ঠিত হবে, তবে এটি কিছুটা পিছিয়ে এখন আমরা যতটুকু জানতে পেরেছি রাত 9টার মধ্যেই শপথ গ্রহণ অনুষ্ঠানটি শুরু হবে এবং রাষ্ট্রপতি সেই শপথ অনুষ্ঠান পাঠ করাবেন এবং যারা শপথ নেবেন তার নামের তালিকা আসলে আমি আর বলছি না, যেহেতু আমার সহকর্মী পূর্বে নামগুলো হয়তো বা বলে দিয়েছেন। তবে আমরা বলতে চাই এর মধ্যে আমরা দেখতে পেয়েছি কিন্তু সব শ্রেণী পেশার মানুষই এই সদস্যদের মধ্যে রয়েছেন, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের যারা সদস্য হবেন 17 সদস্য বিশিষ্ট সদস্য সব শ্রেণী পেশার মানুষ এখানে রয়েছেন এবং তারা মিলিয়ে তারা কিন্তু একটি নতুন সরকার গঠন করতে চাচ্ছেন, অন্তর্বর্তীকালীন সরকার, এবং আগামী দিনে তারা বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাওয়ার যে প্রত্যয় ব্যক্ত করেছেন। এর আগে আমরা বিমানবন্দরে শুনতে পেয়েছি ডক্টর মোহাম্মদ ইউনুস বিমানবন্দর অবতরণ করেই কিন্তু বাংলাদেশকে নিয়ে তার যে পরিকল্পনা বাংলাদেশকে কীভাবে নিয়ে যাবেন সেই বিষয়গুলো কিন্তু আমাদের দর্শকদের সামনে তুলে ধরেছেন। বাস্তবে হয়তোবা আমরা শপথ গ্রহণের পর তার কাছ থেকে আবারও সেই প্রতিক্রিয়াটি জানতে চাইব যে প্রথম শপথ গ্রহণের পর তিনি যে কাজগুলো করবেন বা যে কাজগুলোকে তিনি অগ্রাধিকার দেবেন সেই বিষয়গুলো তার মুখ থেকেই শুনতে পাবো, অথবা পরবর্তী সংবাদের মধ্য দিয়ে আমাদের দর্শকদেরকে সেই বিষয়গুলো জানিয়ে দিতে পারবো। আর কারা কারা শপথ গ্রহণ করছেন এই বিষয়গুলো নিশ্চিত করতে পারবো অর্থাৎ শপথ গ্রহণের পরেই। রাকিব ও মাহমুদ, আপনাদের দুইজনকেই ধন্যবাদ। দর্শক, বঙ্গভবন এলাকা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের দুই সহকর্মী রাকিব হাসান ও মাহবুব সৈকত। চলে যাচ্ছি পরের সংবাদে। নতুনভাবে দেশকে গড়ে তুলতে দ্বিধাদ্বন্দ্ব ভুলে ঐক্যের ডাক দিয়েছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাবিত প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। দুপুর 2:30টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। ইউনুস বলেন, নতুন বিজয়ের মাধ্যমে বাংলাদেশ নতুন বিজয় দিবস শুরু করলো। পুনর্জন্মে যে বাংলাদেশ পেয়েছে ছাত্র জনতার, সে বাংলাদেশ যেন পূর্ণতা পায়। এ সময় তিনি বলেন, শান্তি শৃঙ্খলা ফেরানোই হবে তার প্রধান কাজ। স্কেলিটনের রিপোর্ট। দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্তির পর ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে দেশের পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়। গেল মঙ্গলবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে 3 বাহিনীর প্রধান ও ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে নেওয়া হয় এই সিদ্ধান্ত। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে ফ্রান্স থেকে বাংলাদেশ সময় দুপুর 2টা 10 মিনিটের দিকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বহনকারী ফ্লাইট
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে ডক্টর ইউনূসকে অভ্যর্থনা জানান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। বিমানবন্দরে বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে দেশবাসীর উদ্দেশ্যে কথা বলেন ডক্টর ইউনূস। এ সময় নতুনভাবে দেশকে গড়ে তুলতে দ্বিধাদ্বন্দ্ব ভুলে ঐক্যের ডাক দেন তিনি। স্বাধীনতা থেকে পৌঁছানো হলো আমাদের শপথ, আমাদের যে প্রতিজ্ঞা যে আমাদেরকে এটা করতে হবে, ঘরে ঘরে পৌঁছাতে হবে। মানুষ যেন জানে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার অর্থ হলো তার নিজের পরিবর্তন, ব্যক্তির পরিবর্তন, সুযোগের পরিবর্তন, তার ছেলে মেয়ের ভবিষ্যতের পরিবর্তন। এটা যেন প্রত্যেকে বুঝে নেয় এবং আজকের তরুণ সমাজকে বোঝানো যে এই দেশ এটা তোমাদের হাতে, তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়ে তুলবে। ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশকে আরও মজবুত করে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। নতুন বিজয়ের মাধ্যমে বাংলাদেশ নতুন বিজয় দিবস শুরু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এখন শুধু এগিয়ে যাবার পালা। কারণে বাংলাদেশ এই দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করলো। এই স্বাধীনতাটা আমাদেরকে রক্ষা করতেই হবে, শুধু রক্ষা করা নয়, এই স্বাধীনতার সুফল প্রতিটি মানুষের ঘরে পৌঁছাতে হবে, তা না হলে এই স্বাধীনতার কোনো দাম নেই। বক্তব্যে তরুণ সমাজকে ধন্যবাদ জানান শান্তিতে নোবেল জয়ী এই অর্থনীতিবিদ। এ সময় কোটা সংস্কার আন্দোলন চলাকালে রংপুরে আবু সাঈদের কথা স্মরণ করে আবেগে আপ্লুত হয়ে পড়েন তিনি। আজকে আবু সাঈদের কথা মনে পড়ছে আমাদের, যে আবু সাঈদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে, এটা কেউ বলতে পারবে না। আমার উপরে আস্থা রেখে আমাকে জানিয়েছে, ছাত্ররা আমাকে আহ্বান দিয়েছে, সেটাতে আমি সাড়া দিয়েছি। দেশবাসীর কাছে আমার আবেদন, আপনারা যদি আমার উপরে বিশ্বাস রাখেন, আমার উপরে ভরসা রাখেন, তাহলে নিশ্চিত করেন যে দেশে কোনো জায়গায় কারো উপরে হামলা হবে না। বাংলাদেশ খুব সম্ভাবনাময় দেশ হতে পারে মন্তব্য করে তিনি বলেন, সব হিংসা বিভেদ ভুলে আবার জেগে উঠতে হবে। এ সময় সারা বাংলাদেশ একটি পরিবার বলেও মন্তব্য করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। যে ক্রিয়েটিভিটি আছে, সৃজনশীলতা আছে, সেই সৃজনশীলতাকেও কাজে লাগাতে হবে। এটা শুধু বই খাতাতে লেখার জিনিস না, এটাকে প্রকাশ করার জিনিস, স্থাপন করার জিনিস, সেটা করা। এটা আমরা এই আজকে আমাদের পুরো কাজটা হলো, দায়িত্বটা হলো, তারা যেটা অর্জন করে নিয়ে এসছে এখন তাদেরকে দিয়ে এটাকে করিয়ে দেওয়া, আমাদের সমস্ত কাঠামোগুলো পরিষ্কার করে দেওয়া। এসকে লিটন, মাই টিভি, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসাবে শপথ নেয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় থাকবেন। তার জন্য প্রস্তুত করা হয়েছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা। সকাল থেকেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার জন্য চলে যমুনায় সাজানো গোছানোর কাজ। ভেতরে আসবাবপত্র নতুনভাবে বসানো হয়। প্রধান উপদেষ্টার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রোটোকল শাখা থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা বরাদ্দ দেওয়া হয়েছে। রাতে বঙ্গভবনের শপথ গ্রহণের পর সেখানেই যাবেন তিনি। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশি নোবেল পুরস্কার বিজয়ী ব্যাংকার ও অর্থনীতিবিদ। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন শিক্ষক ছিলেন। তিনি ক্ষুদ্র ঋণ নামক অর্থনৈতিক ব্যবস্থার জনক হিসেবে সমাদৃত। অধ্যাপক ইউনূস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। মোহাম্মদ ইউনূস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে 2006 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি প্রথম বাংলাদেশি হিসেবে এই পুরস্কার লাভ করেন। চট্টগ্রামের বাথুলা গ্রাম থেকে সারা বিশ্বে বিপুলভাবে সম্মানিত ও সমাদৃত ডক্টর ইউনূসের জীবনের কিছুটা অংশ তুলে ধরছেন আতিকুর রহমান তিতাস। ডক্টর মোহাম্মদ ইউনূসকে চেনেন না দেশে এমন মানুষ নেই বললেই চলে। তিনি দেশের একমাত্র ব্যক্তি যিনি বাংলাদেশি হিসেবে বিশ্বের সবচেয়ে সম্মানজনক পুরস্কার নোবেল জয় করেছেন। তার আগেই নিজের কর্মের জন্য স্থান পেয়েছেন অসংখ্য দরিদ্র মানুষের হৃদয়ে, ক্ষুদ্র ঋণের মাধ্যমে যারা বেরিয়ে এসেছেন দারিদ্র্য থেকে। তার এই মডেল সমাদৃত হয় বিশ্ব পরিমণ্ডলে। পরে তিনি বিশ্বের সব মানুষের কল্যাণে উপস্থাপন করেন সামাজিক ব্যবসার মডেল। এবার দেশ পুনর্গঠনে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিচ্ছেন বাংলাদেশের ডক্টর ইউনূস।
চট্টগ্রামের হাটহাজারীর বাথুয়া গ্রামে 1940 সালে জন্ম মোহাম্মদ ইউনূসের। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, চট্টগ্রাম কলেজ ও পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর শেষ করেন। 1965 সালে ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে উচ্চতর ডিগ্রি অর্জনে যান যুক্তরাষ্ট্রে। 1969 সাল থেকে 1972 পর্যন্ত অর্থনীতির সহকারী অধ্যাপক ছিলেন মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটির। পরে দেশে ফিরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যোগ দেন সহযোগী অধ্যাপক হিসেবে। 1976 সালে শুরু চট্টগ্রামের জোবরা গ্রামে আর্থসামাজিক উন্নয়ন গবেষণা করতে গিয়ে শুরু করেন ক্ষুদ্র ঋণ প্রকল্প। দরিদ্র মানুষকে জামানত ছাড়া ঋণ দিয়ে অভূতপূর্ব সাড়া মেলে। একদিকে নেই খেলাপির প্রবণতা, অন্যদিকে ধীরে ধীরে দারিদ্র্যসীমা থেকে বেরিয়ে আসেন উপকারভোগীরা। সময়ের পরিবর্তনে 1983 সালে যেটি রূপ পায় গ্রামীণ ব্যাংক হিসেবে। শুধু নোবেল নয়, রেমন ম্যাগসেসে প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম, কংগ্রেশনাল গোল্ড মেডেলের মতো আন্তর্জাতিক পুরস্কার পাওয়া হাতে গোনা কয়েকজন ব্যক্তি আছেন পৃথিবীতে। তাদের মধ্যে একজন ডাক্তার ইউনূস। 2006 সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে আলোচনায় ছিলেন তিনি। পরে দল গঠনের গুঞ্জনও ছিল, তবে সেখান থেকে সরে যান নিজেই। আওয়ামী লীগ টানা সরকারের থাকার সময় মামলা হয় ডাক্তার ইউনূসের নামে। শ্রম আইনে সাজাও দেওয়া হয়েছিল। শেখ হাসিনা সরকারের পতন হলে আদালত খালাস দেন তাকে। শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্র জনতার বিজয়ে পদত্যাগ করেন শেখ হাসিনা। তৈরি হয় প্রশাসনিক শূন্যতা। নোবেল বিজয়ী ডাক্তার ইউনূসকে জাতির এই সংকটে এগিয়ে আসার অনুরোধ জানায় ছাত্র সমাজ। এবার দেশ পুনর্গঠনেও ভূমিকা রাখবেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইউনূস, এটি এখন প্রত্যাশা। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানিয়েছে বিএনপি। দুপুরে পঙ্গু হাসপাতালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে গিয়ে কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অপরদিকে গুম, খুন ও গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছেন অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ বীর বিক্রম। ইউসুফ আলীর রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে রাজধানীর পঙ্গু হাসপাতালে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় অর্ধশতাধিক আহতদের মধ্যে অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেন, আবার অনেকে নিহত হয়েছেন। আহত ও তাদের স্বজনদের সাথে কথা বলে সান্ত্বনা দেন বিএনপির মহাসচিব। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তীকালীন সরকার জনগণের আশা পূরণে কাজ করবে। গোটা জাতির পক্ষ থেকে এই দায়িত্ব দিয়েছি যে ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্ব তিনি পালন করবেন। আমরা অত্যন্ত আশাবাদী যে তার মতো মানুষ সফল নেতৃত্বে, যোগ্য নেতৃত্বে এই যে বিষয়টা আপনি বললেন এটা কাটিয়ে উঠে তিনি এটা নিয়ন্ত্রণ করতে পারবেন। সবচেয়ে বড় বিষয়টা কিন্তু শুধু সেটা না, এই গোটা প্রবলেমটার একটাই মূল, সেটা হচ্ছে গণতন্ত্রের অভাব। সেই গণতন্ত্রকে ফিরিয়ে আনাটা হচ্ছে তার অন্যতম প্রধান কাজ, এবং তিনি ওটা যত দ্রুত গণতন্ত্রে ফিরিয়ে আনতে পারবেন ততই তিনি সাফল্য অর্জন করবেন। মগবাজারে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে নানা দাবি তুলে ধরেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ বীর বিক্রম। স্বৈরাচারী এবং সন্ত্রাসী সংগঠন হিসাবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং নিষিদ্ধ করতে হবে। স্বৈরাচারী সরকারের সাথে সংশ্লিষ্ট সকল অভিযুক্ত এবং পলাতক ব্যক্তিদের উপযুক্ত তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করতে হবে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, এমনটাই জানিয়েছে দেশটি। এছাড়া বাংলাদেশের চলমান ঘটনাবলীর দিকে ওয়াশিংটন নজর রাখছে বলেও জানিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার তার দৈনিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে চলমান ঘটনাবলীর দিকে নজর রাখছে এবং দেশটিতে অন্তর্বর্তীকালীন সরকারের নেতা হিসেবে মোহাম্মদ ইউনূসকে নিয়োগ করা হয়েছে বলে লক্ষ্য করেছে। মিলার বলেন, এই সরকার বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণ করবে। And look at those tallies and see that the opposition candidate had won by such a margin that it was impossible for Maduro to overtake that margin. And then you compare that with the actions that Maduro had taken, or that his regime had taken, to not release
actually any tallies. Still to this day, they've not released any tallies. Compare that with the situation in Pakistan, where you did have the Supreme Court who took steps, who reviewed it, and after a number of weeks, number of months, did find some irregularities and ordered, I believe that several candidates were reinstated. Get the exact specifics of it wrong. My point being, it's a very different context, and I don't think the facts line up just quite so cleanly as the way you described them in your question. যেখানেই দুর্বৃত্তপনা দেখা যাবে তৎক্ষণাৎ প্রতিরোধ করার আহ্বান জানিয়েছেন জামাতের ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ঢাকা মেডিকেল বার্ন ইনস্টিটিউটে কোটা আন্দোলনে আহত চিকিৎসাধীন শিক্ষার্থীদের দেখতে গিয়ে ও রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনকালে তিনি সব কথা বলেন। বিস্তারিত জুবায়ের রহমানের রিপোর্টে। গণ আন্দোলনের মুখে সরকার পতনে কিছুটা বিশৃঙ্খল পরিস্থিতি। কোটা আন্দোলনকে ঘিরে সৃষ্ট সংঘর্ষে হতাহতের সংখ্যাও কম নয়। এরই মাঝে ঢাকা মেডিকেলে বার্ন ইনস্টিটিউটে কোটা আন্দোলনে আহত চিকিৎসাধীন শিক্ষার্থীদের দেখতে ও রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেছেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে ঢাকা মেডিকেল বার্ন ইনস্টিটিউটে কোটা আন্দোলনে আহত চিকিৎসাধীন শিক্ষার্থীদের দেখতে গিয়ে জামাতে ইসলামীর আমির বলেন, ছাত্রদের সিদ্ধান্তই জনগণের সিদ্ধান্ত। আন্দোলনে তরুণ ছাত্র সমাজের অবদানকে গভীরভাবে স্মরণ করে জামাত। এবারকার প্রাইম স্টেক হোল্ডার হচ্ছে আমাদের ছাত্র তরুণরা, সুতরাং তাদের সাথে আপনারা বসুন, তাদের কথা আপনারা শুনুন। আমরা তাদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি। তারা তালিকা দিয়েছে, আমরা বিভিন্নভাবে তারাও অনেকের সাথে যোগাযোগ করেছে। আমরা তাদের তালিকাকেই আমরা জনগণের তালিকা মনে করি। পরে রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সেখানে মন্দির কর্তৃপক্ষ এবং হিন্দু নেতাদের সঙ্গে কথা বলেন তিনি। পরিদর্শন শেষে সাংবাদিক সম্মেলনে হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে ডাক্তার শফিক বলেন, জামায়াত কোনো দুর্বৃত্তকে প্রশ্রয় দেবে না। যদি জামায়াত এবং ছাত্র শিবিরের নাম কিংবা ব্যানার ব্যবহার করে কেউ জানমালের ক্ষতি করে, তার তালিকা দেওয়ার আহ্বান জানান তিনি। বাংলাদেশের কোনো জায়গায় জামাতে ইসলামী অথবা ছাত্র সংগঠনের আমাদের সাথে যারা কাজ করে, যদি কোথাও আপনারা দেখেন যে কোনো মানুষ আমাদের এই আউটলুকের বাইরে, দৃষ্টিভঙ্গির বাইরে গিয়ে কোনো অপকর্ম করছে, তাহলে সে একজন দুর্বৃত্ত। আপনারা আমাদেরকে নির্দিষ্টভাবে বলবেন এবং তাকে আমরা কি করি আপনারা সেটাও জানবেন। জামাত শান্তি দিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে চায়, তাই সবার সহযোগিতা কামনা করেন ডাক্তার শফিকুর রহমান। জুবায়ের রহমান, মাইটিভি নিউজ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের পাশাপাশি প্রাণ হারিয়েছেন অনেক পুলিশ সদস্য, কেউ কেউ হয়েছেন হেনস্থার শিকার। আর তাই নিরাপত্তা নিশ্চিত করে কর্মস্থলে ফিরতে 11 দফা দাবি জানান তারা। অপরদিকে তাদের সকল দাবি মেনে নেয়ার আশ্বাস দেন নবনিযুক্ত আইজিপি। আহ্বান জানান কর্মস্থলে যোগদানের। নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান। দুপুরে তাকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। এর আগে ব্যক্তিগত অসুবিধার কথা উল্লেখ করে বুধবার পদত্যাগ করেন অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন। এদিকে সকালে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল SM মুনির পদত্যাগ করেছেন। আজ অ্যাটর্নি জেনারেল অফিসে তিনি পদত্যাগপত্র জমা দেন। এর আগে আর এক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোর্শেদ পদত্যাগ করেন। আগামী রোববার প্রধান বিচারপতি সহ বিতর্কিত বিচারপতিদের বাদ দিয়ে আদালতে বিচার কাজ পরিচালনা করতে হবে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহবুব উদ্দিন খোকন। সকালে সাংবাদিকদের তিনি এ কথা জানান। সুপ্রিম কোর্ট বার সভাপতির কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের সব বিচারপতির পদত্যাগ দাবি করেছেন। এই দাবির সঙ্গে একমত আইনজীবী সমিতি। দর্শক, এরই সাথে শেষ করছি সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।